এবার হয়তো ভারত বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে। ভারত বাংলাদেশের মধ্যে নিশ্চিত সামরিক একটা যুদ্ধ পরিস্থিতি বেঁধে যেতেও পারে। यूनुस ने स्टेटमेंट इसलिए दिया कि वो अपनी स्थिति मजबूत करना चाहते हैं बांग्लादेश में, और बांग्लादेश आर्मी को ये बताना चाहते हैं कि देखिए मेरे साथ भी कोई है, मेरे सिर पर भी किसी का हाथ है। ভারত কি এবার সরাসরি অ্যাকশনের পথে হাঁটবে, নাকি বাংলাদেশের সেনাপ্রধানকে ভারত সরকার স্পষ্ট করে নির্দেশ দেবে কোনো অ্যাকশনের? বিএনপি সরাসরি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধাচরণ করতে শুরু করে দিয়েছেন। মোহাম্মদ ইউনূসকে আর ভরসা করেন না এবং মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য তারা উঠে পড়ে লেগেছেন। নির্বাচন নিয়ে সরকারি মহলের পক্ষ থেকে যে খেলা আমরা দেখছি প্রলম্বিত করার জন্য, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পরিণতিটা কি হতে পারে, কি ঘটবে ইউনূস সরকারের ভাগ্যে? বাংলাদেশকে ভেঙে ফেলা হবে, বাংলাদেশকে ভেঙে বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা বানানো হবে, সেই রাস্তা দিয়ে তারা সমুদ্রে যোগাযোগ করবে। এমন অধ্যত্বপূর্ণ বক্তব্য বাংলাদেশকে নিয়ে দিয়েছে ত্রিপুরার যিনি নেতা আছেন তিপ্রা মথা দলের প্রধান চৌদ্দৌত্ত মানিক্য। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় প্রথমবারের মতো ভারতে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। ভারত আমেরিকা মিলে কি করছেন আদতে শেখ হাসিনার জন্য? লেগে গেল ভারত বাংলাদেশ যুদ্ধ, এমন কিছু গুঞ্জন শোনা যাচ্ছে, এমনকি এই বিষয় নিয়ে অনেকেই নিউজ পর্যন্ত করতেছে। তো বন্ধুরা, সত্যি সত্যি কি ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে গেলেন? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ভারত বাংলাদেশকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে গেছে নাকি এটা গুজব। সীমান্তে ভারতের সঙ্গে নজিরবিহীন সংঘাতে জড়ালো পাকিস্তান এবং ভারতের সেনাবাহিনী নাকি কড়া অ্যাকশনে পাকিস্তানের 5 জন অনুপ্রবেশকারীকে ভোগে পাঠিয়ে দিয়েছেন। যে রিপোর্ট আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে সিজ ফায়ার এগ্রিমেন্ট ভায়োলেট করা হয়েছে এবং ভারতের সেনা প্রত্যেকটি ক্ষেত্রে উপযুক্ত জবাব দিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে কার্যত বর্ডার থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। কি হয়েছে সম্পূর্ণ ঘটনা তা বলার আগে আপনাদের প্রথমে একটু বলে দিই কিভাবে অনুপ্রবেশকারীদের ঢোকানোর চেষ্টা করে পাকিস্তান সেনাবাহিনী। অনেক পুরনো একটা পন্থা। তারা কি করে, বর্ডার এরিয়াতে হঠাৎ করে শূন্যে গুলি চালাতে শুরু করে। এর ফলে ভারতীয় সেনাবাহিনী কিভাবে ভাবে হয়তো পাকিস্তানের অন্য কোনো জায়গা থেকে কেউ বা কারা ভারতের ভিতরে ঢোকার চেষ্টা করছে, এবং পাকিস্তান সেনাবাহিনী শূন্যে যখন গুলি চালায় সেই দিকে ভারতের সেনাবাহিনীরা কিন্তু ধাবিত হয়ে যায়। কিন্তু আসলে প্ল্যানটা কি? প্ল্যানটা হলো পাকিস্তান সেনাবাহিনী যেখানে গুলি চালায় তার সম্পূর্ণ বিপরীত জায়গা যখন ফাঁকা হয়ে যায়, ঠিক সেখান থেকে অনুপ্রবেশকারী ঢোকানোর চেষ্টা করে পাকিস্তানের সেনাবাহিনী। আর এই পুরনো গেম এবার ভারত সরকার এবং ভারতের সেনাবাহিনী কিন্তু ধরে ফেলেছে। আর ধরে ফেলেছে বলেই 5 জনকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। কি হয়েছে ঘটনা? 1 এপ্রিল অফিসিয়াল রিপোর্ট আমি একদম আপনাদের বলছি, সেখানে বলা হচ্ছে 1 এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর সদস্য এবং অনুপ্রবেশকারীরা কাশ্মীরের যে পুঞ্চ ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট ওরিয়েন্টেড একটি জায়গা আছে ঘাটি সেক্টর, এই কৃষ্ণা ঘাটি সেক্টর থেকে ঢোকার চেষ্টা করছিল কাটা তার টপকে। তারা ঢুকে কি করবে আপনারা সকলেই জানেন। পাকিস্তানের এই সকল সন্ত্রাসবাদী অনুপ্রবেশকারীরা কাশ্মীরে ঢোকে, কোনো ক্ষেত্রে সারা ভারতে ছড়িয়ে পড়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আতঙ্কবাদী কর্মকাণ্ড করে, ভারতকে অশান্ত করার চেষ্টা করে, এমনকি ফেসবুক পোস্ট করে তারা ভারতীয়দের বিপক্ষে কথা বলে ভারতবাসীকে উস্কায়। অর্থাৎ একাধিক কর্মকাণ্ড এরা করতে পারে। আফটার অল মনে রাখবেন, ইউনেস্কো বলুন, ইউনিসেফ বলুন, সকলের ডেজিগনেশন যে টেররিস্ট তালিকা, সেই টেররিস্ট তালিকার 80% টেররিস্ট এখন কিন্তু পাকিস্তানে আছে। এখন বোধহয় তথ্যটা 90% হয়ে যেতে পারে, 13 থেকে 14 জন। যাই হোক, এই পুঞ্চ ডিস্ট্রিক্টে হঠাৎ করে ভারতের সেনাবাহিনী কি শুনতে পায় কিছু ক্ষেত্রে স্নাইপারের ফায়ারের আওয়াজ, অর্থাৎ ছোটখাটো বন্দুক তারা চালায়, স্নাইপারের আওয়াজ তারা শুনতে পায়। কিছু ক্ষেত্রে মর্টার শেল্টিং এর আওয়াজও কিন্তু শোনা গেছিল বর্ডার এরিয়াতে। তখন ভারতীয় সেনারা উদ্গ্রীব হয়ে যায়। তারা বুঝতে পারে যেখান থেকে এই আওয়াজ আসছে আসলে সেই জায়গাটা হলো ডাইভার্ট করার একটা চেষ্টা পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। তা সত্ত্বেও ভারতীয় সেনাবাহিনীর একটা ব্রাঞ্চ অফিসার সে জায়গায় যায়। কিন্তু পাকিস্তান কি ভেবেছিল, যখন ভারতের সেনাবাহিনীরা ওই পার্টিকুলার জায়গায় যাবে তখন ফাঁকা জায়গাটিকে কাজে লাগানোর চেষ্টা করবে অনুপ্রবেশকারীদের ঢোকানোর জন্য।
কিন্তু এক্ষেত্রে তারা ঢোকাতে পারেনি। যখনই বর্ডার টপকানোর তারা চেষ্টা করে, একদম গুলি করে তাদেরকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোট আনকোট যেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে ফিরে আসার কোনো চান্সও এই মুহূর্তে নেই। এই বিষয়ে ভারত সরকার অফিসিয়ালি কিন্তু একাধিক জায়গায় আমি মিডিয়া রিপোর্টে স্টেটমেন্ট দিয়েছে এবং তারা বলছে কেন দিনের পর দিন সিজ ফায়ার ভায়োলেট করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে। আপনাকে আরেকটু আগে যেতে হবে, মানে একটু যদি আগে যান তাহলে আপনারা এই সিজ ফায়ার এগ্রিমেন্টের এই পুরো ভায়োলেশনের পুরো তথ্যটা কিন্তু আপনারা পাবেন। আরেকটা কথা এখানে বলে দিই, এই যে নিজেদের মধ্যে গোলাগুলি হয়েছে সেই গোলাগুলিতে কিন্তু ভারতের পক্ষ থেকে কেউ হতাহত হয়নি, যা নিঃসন্দেহে ভারতীয় সেনাবাহিনীর এক মস্ত বড় ক্রেডিট। এই ভিডিওতে যারা কমেন্ট করবেন, আমার দৃঢ় বিশ্বাস অনেকে বলেন ভালো ভিডিও, খারাপ ভিডিও, আপনারা অনেক সমালোচনা করেন, কিন্তু আজকের এই ভিডিও আমার মনে হয় ভারতীয় সেনারা বর্ডারে যে লড়াই করে দেশকে সুরক্ষিত করলো তাতে নিঃসন্দেহে এই পুরো ক্রেডিট কিন্তু তাদের, এবং ভারতের এই যত প্রশংসা হতে পারে সব কিন্তু ভারতের সেনাবাহিনী ডিজার্ভ করে। ফলে আপনারা কমেন্টে ভারতীয় সেনার হয়ে বা সেনাবাহিনীর হয়ে যদি দুটো লাইন লেখেন আমার অন্তত ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড কি দেখুন, ভারতের যদি এই পার্টিকুলারলি এলওসি অঞ্চলটা দেখেন, ম্যাপটা যদি দেখেন কাশ্মীরের, দেখবেন অনেকটা অংশ পাকিস্তান জোর করে আটকে রেখেছে। কিন্তু এলওসি অঞ্চলে যে জায়গাগুলো পড়ে, যেমন পুঞ্চ, রাজৌরি, উরি, এই সকল জেলাগুলো ভারতীয় সেনারা কিন্তু দিনের পর দিন লাইন অফ কন্ট্রোলে নিজেদের প্রভাবকে বৃদ্ধি করেছে। এর ফলে কি হয়েছে, পাকিস্তান তাদের যে পুরনো পন্থা সেই পন্থা মেনে আর মানুষকে ঢোকাতে পারছে না ভারতবর্ষে। 2021 ফেব্রুয়ারিতে এই ধরনের একটি সিজ ফায়ার এগ্রিমেন্টে ভারতবর্ষ আসে, যেখানে পার্টিকুলার এই ইস্যু নিয়ে ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে ঠিক করে যে এলওসি অঞ্চলে তারা আর গোলাগুলি চালাবে না এবং এই ধরনের অনুপ্রবেশের ঘটনা পাকিস্তানের পক্ষ থেকে আটকে দেওয়া হবে। মানে যে সকল পাকিস্তানিরা অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেন তাদের ভারতের বর্ডার অব্দি আসতে হবে না, এলওসি অব্দি আসতে হবে না, তাদেরকে পাকিস্তান সেনাবাহিনী আটকে দেবে। পরবর্তীকালে জানা যায় এই পাকিস্তানের সেনাবাহিনী আটকাচ্ছে তো দূর, মানে কোনোভাবেই নয়, উল্টে এদেরকে চোরা পথে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পার্টিকুলার এলওসি অঞ্চলে অনেকটা জঙ্গল এরিয়া, এই জঙ্গল এরিয়ায় এরা পাকিস্তানের দিকে ঘাপটি মেরে বসে থাকে এবং ছল ছুতো খোঁজে ঠিক যখনই কোনো সেনাবাহিনীর সদস্য কোনো না কোনোভাবে একটি অন্যমনস্কও যদি হয়ে যায় তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভারতের সেনার যে দাপট অন্তত এই অঞ্চলে অন্যমনস্ক তো দূর হওয়া, বর্তমান সময়ে তারা কিন্তু পাল্টা অ্যাকশনের পথ বেছে নিয়েছে। ফলে পাকিস্তান সেনাবাহিনী তাদের দেশের নাগরিকদের যখন আটকে রাখতে পারছে না, ভারতের সেনাবাহিনী আসলে পাকিস্তান নাগরিকদের এই অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের আসল জায়গা কিন্তু চিনিয়ে দিচ্ছে দিনের পর দিন। 2024 এবং 2025 সালে এই এলওসি সাউথার্ন পার্টে এই ধরনের ঘটনা কিন্তু অনেকটা বেড়ে যেতে শুরু করে। অর্থাৎ পাকিস্তান কিন্তু ভারতবর্ষকে অশান্ত করার জন্য উঠে পড়ে লাগে। জাতিসংঘে পাকিস্তান দিনের পর দিন কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেছে, আপনারা জানেন। জাতিসংঘের ইউনাইটেড যে কাউন্সিল, তার যে সিকিউরিটি কাউন্সিল, তার যে কমিশনার, তিনি ভল্টার টার্ক, তিনি পাকিস্তানের এই ধরনের কর্মকাণ্ড নিয়ে কোনো প্রতিবাদই করেননি, উল্টে কাশ্মীর নিয়ে ভারতের সমালোচনা করেছেন। আর এখন পাকিস্তান গ্রাউন্ড লেভেলের যে রিয়েলিটি আছে সেখানেও দেখা যাচ্ছে দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করছে। এই এলওসি অঞ্চলে পাকিস্তানের দিকে কারা কারা থাকে, বিভিন্ন স্নাইপার অ্যাটাকাররা থাকে, বিভিন্ন অনুপ্রবেশকারীরা থাকে এবং উল্লেখযোগ্যভাবে ব্যাট বলে একটা সংস্থা পাকিস্তানের হয়ে এই এলওসি অঞ্চলে কাজ করে। এই ব্যাটের ফুল নাম কি? এই ব্যাটের কথা হলো বর্ডার অ্যাকশন টিম। কিন্তু এই টিমে শুধু পাকিস্তানের আর্মি থাকে না, এই টিমে পাকিস্তানের পক্ষ থেকে স্পেশাল সার্ভিস গ্রুপ নামক একটি সদস্য থাকে এবং লস্করি তৈবা, জয়সি মোহাম্মদ এবং একাধিক আতঙ্কবাদী সংগঠনের বিভিন্ন বন্দুকধারী পালোয়ানরা কিন্তু এই গ্রুপের হয়ে কাজ করে। অর্থাৎ পাকিস্তানের এই বর্ডার এরিয়ার সুরক্ষার দায়িত্ব শুধু পাকিস্তান আর্মির হাতে আর নেই, এদের কন্ট্রোলটা সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে এবং একাধিক রিপোর্টে প্রকাশ পেয়েছে এই পার্টিকুলার এলওসি অঞ্চলে সন্ত্রাসবাদী আতঙ্কবাদী সংগঠনের একাধিক মানুষজন নাকি পাহারা দেয়। ভাবলেই অবাক লাগে। তারা কি করে? তারা এখন চাইছে ট্যাকটিক্যাল লেভেলে ভারতের আর্মিকে বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত রাখা। যদি এই বর্ডার এরিয়াতে ভারতের আর্মি ব্যস্ত হয়ে যায় তাহলে অন্য জায়গা সুরক্ষার ক্ষেত্রে ভারতের আর্মি মনটাকে কিন্তু ডাইভার্ট করা যেতে পারে এবং এলওসি অঞ্চলকে তারা ডিস্টেবিলাইজড করারও কিন্তু চেষ্টা চলছে। দেখুন, এরা প্রথমে বাংলাদেশকে দিয়ে চেষ্টা চালিয়ে গেছে,
কিন্তু বর্তমানে তারা বুঝেছে বাংলাদেশকে দিয়ে চেষ্টা চালিয়ে ভারতের সঙ্গে পেরে ওঠা যাবে না। এরা তখন বাংলাদেশকে উস্কে যাচ্ছে। কালকেও পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন, ফোন করে কাজের কথা কিছু বলেননি। তিনি এই উস্কানিমূলক কথাবার্তা বলেই ভারতের বিপক্ষে কিছু স্টেটমেন্ট দিয়েছেন। তবে যাই হোক, পাকিস্তান এবং বাংলাদেশের স্টেটমেন্ট নিয়ে আমিও ভেবেছি আর ভিডিও বানাবো না, কারণ এদেরকে যত গুরুত্ব দেওয়া হবে আসল জিওপলিটিক্যাল খবরগুলো তখন আর করা হয় না। কিন্তু বিশ্বাস করুন, বর্তমানে ভারতকে ডিস্টেবিলাইজ করার যে পরিকল্পনা, তা শুধুমাত্র পাকিস্তান আর বাংলাদেশের, এটা কিন্তু আপনারা ভাববেন না। কারণটা কি? কারণ হলো লাস্ট উইক অর্থাৎ আগের সপ্তাহে এই কাশ্মীরের কাটুয়া বলে একটি জায়গা আছে, এই কাটুয়ায় একটি এনকাউন্টার হয়। এই এনকাউন্টারে ভারতের যে পুলিশ, কাশ্মীর পুলিশ এবং ভারতের সেনাবাহিনী দুজন সন্ত্রাসবাদীকে গুলি করে খতম করে। কিন্তু আসল কথাটা এর পরে আছে। তাদের মধ্যে কিছুজন পালিয়ে যেতে চায়, কিন্তু যারা পালিয়ে গেছে তাদের থেকে কিছু গুলি উদ্ধার করা হয়। এই গুলি যখন উদ্ধার করা হয় বা তাদের যে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়, সেখানে দেখা যায় তাদের কাছে ইউএস মেড M4 কার্বাইন্স আছে, অর্থাৎ আমেরিকার তৈরি কোনো না কোনো অস্ত্রের খোল, গুলি, বন্দুক ইত্যাদির কিন্তু একটা জায়গা তাদের কাছে অবধি কিন্তু পৌঁছে গেছে, এবং তারা কিন্তু পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় সেগুলো ফেলে রেখে চলে যায়। আর এখানেই হলো যাবতীয় প্রশ্ন চিহ্ন। পাকিস্তানের সঙ্গে লড়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর 50% ফোর্সই যথেষ্ট, এর জন্য বিশাল মাথা খাটাতে হয় না। আর বাংলাদেশের জন্য লড়াই করার জন্য ভারতের সেনাবাহিনীকেও লাগে না। কিন্তু সমস্যা যেটা হয়ে যাচ্ছে তা হলো দিনের পর দিন এই পশ্চিমের শক্তিগুলো পাকিস্তানকে মদত করে যাচ্ছে। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম পিওকেতে নাকি এয়ারপোর্ট বানাতে চায় ব্রিটেন পার্লামেন্ট এবং ব্রিটেন পার্লামেন্টের একাধিক সদস্য। এবার হঠাৎ করে ব্রিটেনের পার্লামেন্টের সদস্যরা, এমপিরা কেন পাকিস্তানের মিরপুরে এসে এই ধরনের এয়ারপ্লেন রাখার এই ধরনের এয়ারপোর্ট বানাতে চাইছে? অর্থাৎ ছলে বলে কৌশলে তারা ভারতের উপর প্রেসার ক্রিয়েট করছে। এবার আমি যদি প্রশ্ন তুলি, এই ধরনের সন্ত্রাসবাদীর হাতে আমেরিকার তৈরি এই ধরনের অস্ত্র বা অস্ত্রের খোল কিভাবে এলো? কে উত্তর দেবেন? এই ধরনের সন্ত্রাসবাদী দিনের পর দিন সিজফায়ার ভায়োলেট করছে, জাতিসংঘ কেন কিছু বলছে না? কি উত্তর দেবেন? এই ধরনের পাকিস্তান যখন বারংবার করে এই বর্ডার নিয়ে জাতিসংঘের মঞ্চে কথা বলে এবং কথা বলার পরেও ওখানে ঝাঁটা খাওয়ার পরও এই ধরনের কর্মকাণ্ড করে, তার বিপক্ষে আন্তর্জাতিক স্তর কেন কিছু বলে না? সে বিষয়ে আপনি কি বলবেন? অর্থাৎ সব মিলিয়ে এটা পরিকল্পিত একটা হামলা। ভারতবর্ষের যে গৌরব, ভারতবর্ষের যে সম্মান, প্রভাব, প্রতিপত্তি, তাকে নয়ছয় করার চেষ্টা করছে কেউ বা কারা। পাকিস্তান কিন্তু এখানে একটা বোড়ে, এটা মাথায় রাখবেন। আফগানিস্তান যেমন একটা বোড়ে, পাকিস্তানও কিন্তু ঠিক একইভাবে একটা বোড়ে, যাদেরকে কিন্তু পশ্চিমের শক্তিগুলো ইউজ করে, ইউজ অ্যান্ড থ্রো হিসাবে পাকিস্তানকে ব্যবহার করে। কাজ মিটলে আবার ফেলে দেওয়া যাবে। যখন ভারতবর্ষ প্রভাব বৃদ্ধি পায় তখন এরকম এলওসি অঞ্চলে পাকিস্তান এরকম উৎপাত করতে শুরু করে, আবার গুলি ফুলি খেয়ে আবার ফিরে যায়, আবার কিছুদিন শান্ত থাকে, আবার ভারত মাথাচাড়া দিয়ে উঠলে আবার অশান্ত করার চেষ্টা করে। অর্থাৎ এই স্ট্র্যাটেজি শুধু পাকিস্তানের নয়, এই স্ট্র্যাটেজি কিন্তু বিশ্বের, পশ্চিমা বিশ্বের অনেক। 1971 সালে ডাক্তার শফিকুর রহমান সুযোগ পেলে জামাত করতেন। অবশেষে আমিরে জামাতকে আমি একটা ধন্যবাদ দিলাম। দর্শক, 71-এ একটা সংগঠন করতাম যেটা বলতে লজ্জা হয়, জামাতের আমির। 1971 সালে জাসদ করতেন, জাসদ ছাত্রলীগ করতেন। এখন এই জাসদ করতেন এটা বলতে ডাক্তার শফিকুর রহমান লজ্জা হয়। তো ডাক্তার শফিকুর রহমান তিনি নিজে এবং তার দলের লোকজন তিনি যে জাসদ করতেন সেটা গর্বের সাথে প্রচার করতেন এবং জাসদ পরিচয় সামনে আনার চেষ্টা করতেন, এবং এটা জামাত ইসলামীর একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল। এটা ছিল হীনমন্যতায় ভোগার ফলে। অনেকে গর্বের সাথে বলতো যে জামাতের আমির তো জাসদ করত। এর মানে কি 71 সালে জামাত যে ভুল করেছে তার সাথে তো আর কোনো সম্পর্ক নাই, বরং সে তো জাসদ করত। আরো অনেক নেতার ক্ষেত্রে বলতো, কাদের মোল্লার ক্ষেত্রে সে তো জাসদ করত, সে তো বামপন্থী ছিল। মানে এই কথাগুলো বলে 1971 সালে জামাতের ভূমিকা নিয়ে অনেকের মধ্যে যে হীনমন্যতা, এটাকে ঢাকার চেষ্টা করতেন। এবং জামাত সাংগঠনিকভাবেও তাদের যে সূক্ষ্ম ন্যারেটিভ রয়েছে, সেখানে জামাতের আমিরের কয়েকটা পরিচয়, জামাতের আমির নিজেই, বর্তমান আমির ডাক্তার শফিকুর নিজেই সেগুলো প্রচার করেন। একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সিলেটে একটা ইফতার মাহফিলে বা কোনো একটা প্রোগ্রামে
বা কোনো একটা ত্রাণ তৎপরতায়, যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার পরিবারে মুক্তিযোদ্ধা শহীদ রয়েছে। এর মানে তার জাসদ পরিচয়, মানে নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বা মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কিত করে উপস্থাপন নিজেই করতেন। এটাও ডাক্তার শফিকুর রহমান একটা হীনমন্যতা থেকে, মানে এটা জামাতের একজন কর্মী রোপণ এটা করতে পারেন, বলতে পারেন, বা ৭১ ভূমিকা নিয়ে প্রশ্ন করতে পারেন, আমরাও করি। কিন্তু যিনি জামাত ইসলামীর মতো একটা দলে আমির হবেন, তার মধ্যে এই ধরনের হীনমন্যতা থাকাটা জামাতের অর্থোডক্স জনশক্তিরা চরম নেগেটিভলি দেখেছে। এই কারণে জামাতের অর্থোডক্স অংশ ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে ট্রল করত, যে সেক্টর কমান্ডার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিল, এভাবে ট্রল করত। হ্যাঁ, ইন রিয়ালিটি এরকম একটা হীনমন্যতা ছিল। হাসিনার আমলে হাসিনার ন্যারেটিভ, ভারতের ন্যারেটিভ, হাসিনার জুলুম নির্যাতন মোকাবেলা করতে যে জামাতের আমিরকেও জামাত বা তিনি নিজে সেক্টর কমান্ডার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, জাসদ পরিচয়কে গ্লোরিফাই করেছেন, কিংবা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এই পরিচয়কে গ্লোরিফাই করার চেষ্টা করেছেন। কিন্তু দর্শক, এখন নতুন বাংলাদেশের নতুন পরিস্থিতিতে আমির জামাত সঠিক কথা বলছেন। না না, মুক্তিযোদ্ধার সন্তান অমুক্তম এই পরিচয় কোনো দরকার নেই। ডাক্তার শফিকুর রহমান জুলাই যোদ্ধা, ২৪-এর মুক্তিযোদ্ধা, আর ৭১ সালে সুযোগ পেলে আমি জামাত ইসলামী করতাম। ডাক্তার শফিকুর রহমান এটাই ইঙ্গিত দিয়েছেন। ৭১ সালে যা করতাম ভাই, ওটা লজ্জা পাই, ওটা বলতে চাই না। একসময় গর্বের সাথে বললো, ওটা বলতে লজ্জা পাই, বরং ৭১ সালে জামাত করলেই ভালো হতো। এবং জামাতের অর্থোডক্স অংশ এটাই মনে করে, এবং সুযোগ পেলে, যত সময় দাওয়াত পেলে, যদি বয়স পারফেক্ট থাকতো, তাহলে ৭১ সালেও ডাক্তার শফিকুর রহমান জামাতেই করতেন। এটাই হচ্ছে এই বক্তব্যের সার কথা, যে ৭১ একটা সংগঠন করতাম যেটা বলতে লজ্জা হয়। জন্মস্থানে একটা মায়া ভালোবাসা আছে। ২০০১ সালে নির্বাচনের পর আপনাদের সামনে ২৪ বছর পর কথা বলার সুযোগ হয়েছে। কুলাউড়ার মানুষ আমাকে যেভাবে চেনে, অন্য কেউ সেভাবে চেনে না। নিজ এলাকায় বলছেন, মৌলভীবাজারে কুলাউড়া উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত এই তরুণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমি কি যুদ্ধাপরাধী? না, অথচ আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করেছে। মানে জামাতের এটাই বাস্তবে, আপনি সেক্টর কমান্ডার সাজতে যান আর জাসদ পরিচয় সামনে আনতে যান, লাভ নেই ভাই। আপনি জামাত করবেন মানে এই ভারত হাসিনা আপনাকে রাজাকার বানাবে। এবং এই দেখেন, এখন এই যে ভারতের নতুন দালাল বিএনপি এখন এই এনসিপি নেতাদের, ২৭ বছর বয়সী নেতাদেরকেও রাজাকার বলছে। অতএব এটা নিয়ে হীনমন্যতায় ভোগা যাবে না, যে আমার রাজাকার ট্যাগ ঢাকতে আমার জাসদ পরিচয় বা আমাকে মুক্তিযোদ্ধা সাজতে হবে, নট নেসেসারি। এটা ভারত করবেই, বরং এই রাজাকার ট্যাগ কিভাবে ঢাকতে হয় এটা গোলাম আজম সবচেয়ে ভালো বুঝেছিলেন, যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা মানেই হচ্ছে ওইসব রাজাকার ট্যাগের বিরুদ্ধে লড়াই করা, মুক্তিযোদ্ধা সাজা নয়। যুদ্ধের সময় আমার বয়স ছিল 12.5 বছর। 12.5 বছর ছেলে যুদ্ধের সময় মানুষ খুন করতে পারে, এটা বিশ্বাসযোগ্য কথা? এই জন্য আপনি জামাত করেন, আপনাকে এটা আপনাকে খুনি বানাবে, ভারত আপনাকে খুনি বানাবে। অতএব ভারতের হেজিমনি খেয়ে দেওয়ার মধ্যেই আপনার সম্মান। তাও চেষ্টা করা হয়েছে, কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্য দেয়নি, হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। আমি সেই সময় জামাত ইসলামী করতাম না, আমি অন্য একটা সংগঠন করতাম, যেটা বলতে এখন লজ্জা হয়। তার মানে তখন জামাত করতাম না, যেটা করতাম লজ্জা হয়। সুযোগ পেলে বা দাওয়াত পেলে কিন্তু করতেন, এটাই বোঝাতে চেষ্টা করেছেন। ডাক্তার শফিকুর রহমান বিগত জালেম সরকারের আমলে আমার 11 জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি। মানে এই যে কথাটা, আমার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে রাজি হয়নি, এটা কোনো কথা না। অন্য জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছে। সরকার যদি চাইতো বা সময় পেত, তাহলে ডাক্তার শফিকুর রহমানকে সাক্ষীর ব্যবস্থা করে জোর জবরদস্তি করে ম্যানেজ করে তাকে ফাঁসি দিতে পারতো, ওটা কোনো ব্যাপার ছিল না। তার বিরুদ্ধে দিতে চায়নি, তাহলে অন্যদের বিরুদ্ধে দিতে চেয়েছে, এই কথাটা ডাক্তার শফিকুর রহমান বলা ঠিক হয়নি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত জালেম সরকারের আমলে আমরা 51 জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি, 5 শতাধিক মানুষ পঙ্গু হয়েছে, হাজার হাজার মানুষ হামলা মামলা শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, আগস্টের 1 তারিখ আমাদের নিষিদ্ধ করা হয়। সে সময়
আল্লাহকে বলেছিলাম 4 দিন পর আল্লাহ বিচার করে হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে আমরাও ছিলাম, জালেমের মাথা আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। জামাত আমির বলেন, আমরা প্রত্যেক শহীদের বাড়িতে যদি যেতে পারতাম, তাদের সন্তান করে নিতে পারতাম। যাদের বাড়ি গিয়েছিলাম তাদের জিজ্ঞেস করছি কেমন আছেন, তারা শুধু টপ টপ করে চোখের পানি ফেলেছে। জানতে চেয়েছিলাম কি চান, তারা বলেছিল জালেমের হাত থেকে দেশটা যেন আর দেশ যেন আর না যায়, দেশটা আপনাদের হাতে দেখতে চাই। এমন একটা দেশ, মানে জামাতকে ক্ষমতায় দেখতে চায় শহীদ পরিবার, এটাই সত্য। এমন একটা দেশ দেখতে চাই যেখানে চাঁদাবাজ, ঘুষখোর ও সুদখোরদের ঠাঁই হবে না। আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই যেখানে হিন্দু, মুসলিম কিংবা মেজরিটি মাইনরিটি বলে কিছু থাকবে না। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেন, দুঃশাসন এবং জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি, আজ প্রাণ খুলে দেখতে চাই। কুলাউড়া উপজেলা, যাই হোক, জামাতের আমির এখন উপজেলা পর্যায়ের প্রোগ্রামে যাচ্ছেন, চমৎকার। জামাত শহীদ পরিবার ক্ষমতায় দেখতে চায়। ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ যে 1971 সালে তিনি সুযোগ পেলে জামাত করতেন, এই ধরনের একটা বক্তব্য ইঙ্গিত দিয়েছেন। অতএব দর্শক, আপনাদেরকে বলবো যে আপনারা নিজেদেরকে সেক্টর কমান্ডার সাজাবেন না। জামাত নেতাকর্মীরা কখনো নিজেদেরকে মুক্তিযোদ্ধা সাজাতে চাইবেন না, এটা ভুল প্রজেক্ট। বাংলাদেশে ভারতের হেজিমনি থাকলে আপনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হলো আপনাকে রাজাকার বানাবে। যেমন জিয়াউর রহমানকে রাজাকার বানিয়েছেন হাসিনা, জিয়াউর রহমানকে কি রাজাকার বলেনি? বলেছে। অতএব আপনি জামাত, আপনি কিসের মুক্তিযোদ্ধা? ওটা কোনো কথা না। হীনমন্যতায় ভুগবেন না। আমাদের মুক্তির সনদ, এদেশের মুক্তির সনদ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা, এর বাইরে কোনো সমাধান নেই। যেটা অধ্যাপক গোলাম আজম আমৃত্যু এই মানহাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সেটাই সঠিক। বাংলাদেশে ইসলামী উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে, এরকম আশঙ্কা প্রকাশ করে বিশ্বখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট পাবলিশ করেছে। এর মধ্যে এটা নিয়ে অনেক কথাবার্তা, সরকারের দিক থেকে প্রতিক্রিয়া এসছে। এমন একটা কিছু ঘটতে যাচ্ছে এটা অনুমান করেছিলাম। আমি আমার অনেকগুলো ভিডিওতে এই আশঙ্কা প্রকাশ করেছি। আমি এটা নিয়ে মূলত কথা বলবো, এবং বলার সাথে সাথে আপনারা অনেকে এই রীতিমতো যা যা করেন আর কি, আমি প্রায় বলি যুক্তি দিয়ে সমালোচনা করলে ভালো হয়, কিন্তু আপনারা গালিগালাজ করবেন, করুন। কিন্তু আপনারা যারা গালিগালাজ করবেন তারা সম্ভবত ভিডিও দেখেন না। তারা ভিডিওর এই অংশটুকু দেখলে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, কেমন বাংলাদেশ আমরা চাই। আমাদের প্রধান উপদেষ্টা ঈদের দিন কিছু মানুষকে দাওয়াত দিয়েছিলেন তার শুভেচ্ছা বিনিময়ের জন্য, কিছুটা আপ্যায়ন করার জন্য। আমি ইনভাইটেড হয়েছি। মানে ওখানে সব উপদেষ্টাদের সাথে, প্রায় সব উপদেষ্টাই আমাদের খুব পরিচিত, পূর্ব পরিচিত। সরকারের সমালোচনা করছি, সেটা তারা দেখছেন, কিন্তু খুবই কর্ডিয়াল বিহেভ করছেন। এর মধ্যে একজনের কথা আমি একটু আলাদাভাবে বলবো একটু পরেই। প্রধান উপদেষ্টা সবার সাথে, এটাও একটা অসাধারণ ব্যাপার। আগে আমরা দেখতাম প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকেন, সবাই সারিবদ্ধভাবে গিয়ে তার সাথে কুশল বিনিময় করেন। ডক্টর ইউনূস ভিন্ন মানুষ। আমি শুনেছি উনি ওনার গ্রামীণ ব্যাংকেও একই কাজ করতেন, অসাধারণ। উনি প্রত্যেকটা প্যান্ডেলে গেছেন, সবার সাথে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। আমি ওনাকে বেশ কঠোর সমালোচনা করছি সাম্প্রতিক সময়, এবং আমি অনেকটাই জানি না এখন ব্যস্ততার মধ্যে পারেন কি না। উনি আমার ভিডিও দেখেন, তিনিও খুব কর্ডিয়ালি আমার সাথে দেখে খুবই আন্তরিকভাবেই আমাকে কুশল জিজ্ঞেস করলেন, আমার খোঁজ খবর নিলেন ব্যক্তিগতভাবে। এবং আমি আরেকজনের কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান, আর রোহিঙ্গা বিষয়ক যিনি হাই রিপ্রেজেন্টেটিভ আছেন। আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন, নিয়মিত গালিগালাজও করেন, তারা হয়তো খেয়াল করেছেন চায়না সফরের পর একটা সংবাদ সম্মেলন নিয়ে যেখানে লিড করেছেন মিস্টার খলিলুর রহমান, আমি বেশ টাফ ক্রিটিক করেছি তাকে। আমি ভুল কি সঠিক, ইজ এ ডিফারেন্ট ডিবেট, ইটস মাই টেক আফটার অল। আমি এভাবে বুঝেছি, আমি এভাবে বুঝতে চেয়েছি, আমার ভুল হতে পারে। আমি প্রায় একটা কথা বলি, আমি চেষ্টা করি আমি যা বুঝি সেটা বলার জন্য। আমার বোঝা যে সবসময় শতভাগ সঠিক হবে, নট নেসেসারিলি। তো অনেক উপদেষ্টার সাথে পরিচয় থাকলেও খলিল ভাইয়ের সাথে আগে আমার কোনোদিন কখনো কোথাও পরিচয় তো হয়নি, মুখোমুখি দেখাও হয়নি। এই প্রথম দেখা হলো, এবং উনি ভিডিওটা দেখেছেন এবং খুব কর্ডিয়ালি এটা নিয়ে কথাও তুললেন। আমরা হাসাহাসি করলাম, আমরা মজা করলাম, এবং আমি দেখিনি তার মধ্যে কোনো রকম আন্তরিকতার কোনো ঘাটতি আছে আমার প্রতি, আমারও ছিল না। আমরা ওনার পলিসি, ওনার কাজ, সরকারকে নিয়ে সমালোচনা করব, ব্যক্তি খলিলুর রহমানের সাথে কোনো সমস্যা নেই, এবং দেখলাম তারও নেই। সো এইরকম একটা গণতান্ত্রিক বাংলাদেশই আসলে আমরা চেয়েছি, এটাই বলতে চেয়েছিলাম। এইরকম একটা বাংলাদেশ আমরা চাই।
আমরা তর্ক করব, বিতর্ক করব, ঝগড়াও করতে পারি, রাগারাগি করতে পারি, কিন্তু দিনের শেষে আমরা পরস্পরের শত্রুতে পরিণত হব না। আমাদের এই টলারেন্সটা তৈরি হবে, এটা আমি এক্সপেক্ট করি। যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টের মধ্যে যথেষ্ট টাফ কথাবার্তা আছে। আমি অনেকেই পাবলিশ করেছে বাংলায় ট্রান্সলেট করে, কিন্তু হেডলাইনটা হচ্ছে অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, ইসলামী হার্ডলাইনার্স সি অ্যান ওপেনিং। বুঝতে পারছি আমরা নতুন করে বাংলাদেশকে যখন দেখছি তখন এখানে ইসলামিক হার্ডলাইনার্স, ইসলাম ধর্মের যে উগ্রবাদীরা আছে তারা তাদের একটা পথ দেখতে পাচ্ছে, এভাবে আমরা যদি বলি। কি কি আছে এখানে, আমি একটা প্রথম আলো এটাকে ট্রান্সলেট করেছে, সেখান থেকে কিছু অংশ জাস্ট একটু দেখে বলি, আপনারা পড়ে নেবেন। আমি দুটোই, আমি ট্রান্সলেটেডটা এবং নিউ ইয়র্ক টাইমসেরটা, এর মধ্যে অনেকেই নিশ্চয়ই দেখেছেন। সেখানে বলা হচ্ছে এইরকম যে নারীর শরীরের উপরে নিয়ন্ত্রণ ঘোষণা দেয় উগ্রবাদীরা শুরু করেছিল। এর মধ্যে বলা হচ্ছে একটা রাজনৈতিক শূন্যতা আছে, সেই শূন্যতার মধ্যেই এগুলো শুরু হয়েছে। নারীদের ফুটবল খেলা বন্ধের কথা খুব ক্লিয়ারলি আছে, এবং এই রিপোর্টের মধ্যে একজন নারী ফুটবলারের বক্তব্য আছে, এবং শুধু সেটা না, পরের দিকে, শুরুর দিকে নেই, পরের দিকে আছে। আমি সেই জায়গায় যখন যাবো যে কীভাবে ঘোষণা দিয়ে এই কাজগুলো করা হয়েছে। এছাড়াও হুঁশিয়ারি দিয়েছে সরকার যদি ইসলাম অবমাননাকারীদেরকে মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারাই মৃত্যুদণ্ড কার্যকর করবেন। আচ্ছা, মানে এই ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করার যোগ্য মানুষের ঘোষণা দিয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে খুব সিগনিফিক্যান্ট লোকজন কি আছে না, যারা এটা ঘোষণা দিয়ে বহাল তবিয়তে আছেন, তারা দেশে বসে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন ওই মানুষ এটা, ওই মানুষ সেটা, মুরতাদ হয়ে গেছে, তাকে কতল করা সঠিক আছে। কথাগুলো বলা রিস্কি। যারা তার এই কতলের আহ্বানকে সমালোচনা করবেন তিনিও কতলযোগ্য হয়ে যান কিনা আমি জানি না, বাট বাংলাদেশে এগুলো ঘটছে। সো এগুলো ঘটছিল এবং সরকার চুপ করে বসেছিল। এবং আমি অবাক হয়েছি, সামহাউ নিউ ইয়র্ক টাইমস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছে। এটা করলে তাদের এই ন্যারেটিভটা তৈরি হচ্ছে বাংলাদেশে, সেটা ইভেন স্ট্রঙ্গার হতো। ইসলামপন্থী যেসব দল নিষিদ্ধ হয়েছে তারাও এসব নানান রকম ইস্যুর মধ্য দিয়ে তারা ধর্মতাত্ত্বিক শাসনের পথ তৈরি করার চেষ্টা করছে, এবং এখানে সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাতিল করা নিয়ে আলাপ এসছে। এই ডিবেটটা আসলে হতে পারে, কারণ আমি অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি গণতন্ত্র এবং বহুত্ববাদ যেভাবে ইনক্লুড করা সাজেস্ট করা হয়েছে, সেখানে ধর্মনিরপেক্ষতা কথাটা, ইভেন গণতন্ত্রের সাথে আর ধর্মনিরপেক্ষতা আলাদা করে লেখা হয়তো প্রয়োজন নাই, কিন্তু এটা তো ফ্যাক্ট যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা শব্দটা যখন ছিল, এবং এটাকে মূলত যারা কন্টেস্ট করেছে রেগুলারলি, কারণ এখানে ধর্মনিরপেক্ষতা বলতে যেটা বোঝানো হতো সেটার এক ধরনের মিসইন্টারপ্রিটেশনও ছিল, তো সেটা যখন প্রচুর এসছে এটাকেও ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে। এখানে বিভিন্ন গোষ্ঠী আছে যারা মানে নারীরা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হুমকির কথা এখানে আছে। আমরা যথেষ্ট বেশি না হলেও এই ধরনের ঘটনা তো ঘটছে। দুদিন আগেই একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমরা এই রিপোর্টটা দেখছি, এবং বাংলাদেশে বহু জায়গায় আসে নাই, বিবিসি বাংলাতে এসছে, যে বাড়িতে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে হামলা হয়েছে। এখানে অনেকে বলা হচ্ছে চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে যথেষ্ট শক্ত নয়। এই কথাটা বহুদিন থেকে বলে বেড়াচ্ছি, আমি আসবো সেই জায়গায়, এবং এই ন্যারেটিভটা তৈরি হতে পেরেছে সরকারের আটার ফেলিয়ারের কারণে, আটার ইনকেপেবিলিটির কারণে। এখানে কর্তৃত্ববাদী শাসন ছিল, বাকস্বাধীনতা এগুলো ছিল না, কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে এখানে শেখ হাসিনা বলা হচ্ছে যে দীর্ঘদিন থেকে এদের উপর ক্র্যাকডাউন চালিয়েছেন, কিন্তু আন্ডার সারফেসে এই ধরনের একটা চর্চা, এই ধরনের একটা ধর্মীয় উগ্রবাদের অস্তিত্ব ছিল, সেটাই এখন সারফেস করার চেষ্টা করছে। এর মধ্যে এই জোন নিয়ে কথা আছে। আফগানিস্তান একটা চরম জাতিগত ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয়েছে, নারীদের কোনো মৌলিক অধিকার নেই। পাকিস্তানে উগ্র ইসলামপন্থীরা বছরের পর বছর সহিংসতার মাধ্যমে তাদের চাওয়া পাওয়া বাস্তবায়ন করে আসছে। ভারতে একটি প্রতিষ্ঠিত হিন্দু ডানপন্থী দল দেশটির ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ঐতিহ্যকে খাটো করছে। বৌদ্ধ চরমপন্থীদের নিয়ন্ত্রিত মিয়ানমার জাতিগত নির্মূল অভিযান চালানো হচ্ছে। আমরা নিশ্চয়ই জানি, এটা নিয়ে আমি আমার ভিডিওতে আগে কথা বলেছি, রোহিঙ্গাদেরকে কচুকাটা করার জন্য রীতিমতো এক বৌদ্ধ ধর্মগুরু আশফিন উইরাথু, মানে এটা নিয়ে টাইমের প্রচ্ছদ হয়েছিল যে নিজেকে
বুদ্ধিস্ট লাদেন বলতেও পছন্দ করেন। সো প্রত্যেকটা জায়গায় এই এক্সট্রিমিজমগুলো আছে এবং ভারতকে ছেড়ে কথা বলেনি, এই কথাটা একটু মনে রাখতে হবে। নাহিদ ইসলাম আমাদের মানে খুবই সিগনিফিক্যান্ট মানে সমন্বয়ক আমাদের সেই মুভমেন্টের সময়কার, এখন এনসিপির আহ্বায়ক, উনি কিন্তু নিজে স্বীকার করছেন যে আমাদের চরমপন্থার দিকে ঢুকে পড়ার ভয় আছে। সো আমি নাহিদকে ওয়েলকাম করি যে উনি উড়িয়ে দেননি, কিন্তু উনি আশা প্রকাশ করছেন যে বাংলাদেশে যে এই ধরনের বাংলাদেশ, ওনার বাক্যটুকু আমি একটু পড়ি, আমি মনে করি না বাংলাদেশে এমন কোনো রাষ্ট্র গড়ে তোলা সম্ভব যা এই মৌলিক মূল্যবোধগুলোর বিরুদ্ধে যায়। মূল্যবোধগুলো কী কী? গণতন্ত্র, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ধর্মীয় উগ্রবাদের প্রতি ঘৃণা করার মতো মূল্যবোধগুলো টিকে থাকবে তিনি মনে করছেন। কিন্তু ভয় যে আছে, ইটস আ রিয়াল থ্রেট, এটা নাহিদ বলছেন। আমি আবারও বলছি, আমি তাকে ওয়েলকাম করছি, কারণ বাস্তবতা অস্বীকার করে কোনো লাভ নেই। সরকারের দিক থেকে অবশ্য আমরা সেটাই দেখতে পাচ্ছি, সেই প্রসঙ্গে আসবো। এখানে নারীরা কিভাবে ইনভলভ হয়েছে ইকোনমিতে ইত্যাদি ইত্যাদি আছে। শেখ হাসিনা একদিকে যেমন ক্র্যাকডাউন চালিয়েছেন, আবার এক ধরনের ডানপন্থীদেরকেও হাতে রাখার চেষ্টা করেছেন, এগুলো আছে। জামায়াতে ইসলামী সম্পর্কে এখানে একটা মানে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তারা একটা ইসলামিস্ট দল, বলা হচ্ছে তারা দীর্ঘমেয়াদে খেলবে, তাদের অর্থনীতি আছে এবং তারা মূলধারার ধর্মনিরপেক্ষ দলগুলোর প্রতি মানুষের সৃষ্ট অসন্তোষকে পুঁজি হিসাবে দেখার আশা করছে। জনাব গোলাম পারওয়ার, সেক্রেটারি জেনারেল, বলছেন দলটি একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র চায়। তাদের কাছে ধর্ম রাজনীতির মিশ্রণে তুরস্ক হলো সবচেয়ে বড় উদাহরণ। আমি সম্ভবত একটা আলাদা ভিডিও করব এই তুরস্ককে, মানে এরদোয়ানের তুরস্ককে যদি জামায়াতিরা আদর্শ হিসাবে মনে করে তাহলে আমাদের কপালে কি আছে সেটা নিয়ে। যাই হোক, তিনি বলছেন নারীরা সব জায়গায় করতে পারবেন, যে কোনো পেশায় যেতে পারবেন, সব ইত্যাদি ইত্যাদি, তাদের কোনো বাধা নেই। এবং আমরা সাম্প্রতিক সময় দেখেছি, যেটা একসময় ছিল না, তাদের নারী সদস্যরা রাস্তায় নেমেছেন। জামায়াতে ইসলামী, এই প্রশ্ন আমরা করতে পারি যে যদি নারীরা রাস্তায় নামা সঠিক হয় তো এতদিন দেননি কেন? আর যদি এতদিন সঠিক না হয়ে থাকে তাহলে এখন সঠিক হওয়াটা কি ঠিক হলো? এগুলো সব কিছু নিয়ে আলাদা আলাদা আলাপের জায়গা আছে, সেই দিকে ঢুকছি না এখন। মানে একটা ফুটবল ম্যাচকে নিয়ে, যেখানে ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ করার কথা হচ্ছে, সেখানে আবার পাল্টা মাইকিং হতে দেওয়া হবে, এবং যিনি কথা বলছেন তিনি প্রকাশ্যে কথা বলছেন, এবং তার সম্পর্কে বলা হয়েছে একই এলাকায় যে ভদ্রলোক নারীদের ফুটবল খেলা নিয়ে কাজ করেন, আহমদিয়াদের ব্যাপারে এলাকা ছাড়া করার চেষ্টা হয়েছে এবং তাদের কথাও এখানে এসছে। একটা জিনিস মিসিং আছে এবং এর মধ্যে আরেকটা জিনিস উল্লেখ আছে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো একটা নারীকে যে ওড়না ঠিক করে দেওয়ার কথা হলো, ওড়না ঠিক করতে দিয়ে বলে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে পরে ফুলের মালা দিয়ে বের করে আনা হয়েছে, এই জিনিসটারও এখানে উল্লেখ আছে। এবার আমরা একটু মানে আমি বহুদিন একটা তালিকা দিচ্ছিলাম এবং সামহাউ নিউ ইয়র্ক টাইমস একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করেছে। আমি এটাকে আরও বড় মনে করি ইভেন, সেটা হচ্ছে মাজার ভাঙা। অ্যাবাউট 95-95টার মতো মাজার বা শখানেকের কাছেও হয়তো চলে গেছে, মাজার ভেঙেছে একটার পর একটা। এটাও কিন্তু ধর্মীয় উগ্রবাদের লক্ষণ। মাজারকে কেন্দ্র করে নানা অন্যায় অবিচার আছে, নেশা আছে, ওখানে ওঠা টাকা নিয়ে 2 নম্বরই আছে, কোনো সন্দেহ নেই। এবং মাজারের মধ্যে করা অনেক কিছু ইসলামের মেইন টিচিংয়ের সাথে কন্ট্রাডিক্ট করে বলেও কেউ মনে করেন, ফাইন, সেগুলো নিয়ে ডিবেট করছি না। কিন্তু এই মাজার ভাঙার অধিকার কোনো ব্যক্তির নেই, এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এবং মাজার ভাঙার এই প্রবণতা কিন্তু এক্সট্রিমিস্ট ইসলাম যেখানে সৌদি আরবে, সিরিয়াতে যেখানে এসছে, তারা কিন্তু মাজার ভেঙেছে। এটা একদম ক্লিয়ার ইন্ডিকেশন। আফগানিস্তানে হয়েছে, যেখানে এই ধরনের এক্সট্রিমিস্ট ইসলাম এসছে, যারা এটা করতে চেয়েছে সেটা এসে হাজির হয়েছে। এই মাজারের জিনিসটা নিউ ইয়র্ক টাইমস সামহাউ এখানে রাখেনি। এরপর আমরা বাকি জিনিসগুলো যেগুলো এসছে সেগুলো মোটামুটি আছে। এখন ঘটনা হচ্ছে এরকম একটা কিছু যে ঘটতে পারে। আচ্ছা, তার আগে এটাও বলার দরকার আছে, নিউ ইয়র্ক টাইমস এখন খারাপ হয়ে গেছে। আমরা অনেকে দেখলাম নিউ ইয়র্ক টাইমসের 14 পুরুষ উদ্ধার করছে, অথচ আমার মনে পড়ে একটার পর একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে শেখ হাসিনা কী করছেন রিপোর্ট তৈরি করতেন, কথা বলতাম, তাদের রিপোর্ট ধরে অ্যানালাইজ করে সরকারকে ডোবানোর চেষ্টা করতাম। এবং অনেকেই যারা ডোবাতেন তারা এখন যেহেতু সরকারে আছেন, তারা এটাকে ডিসইনফরমেশন বলার চেষ্টা করছেন। অনেকেই, আমি খুব অবাক হচ্ছি, আমাদের পরিচিত মানুষ, খুবই সরব শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষ, কিন্তু যেহেতু সরকারে আছেন তাদেরকে এখন এই কথাগুলো বলা হচ্ছে।
এই রিপোর্টটি যারা করেছেন আমরা চিনি, মানে বিশেষ করে মুজিব মাসাল এই অঞ্চলের প্রধান। আমাদের রিপোর্টগুলোতে তিনি সবসময়ই তিনি রিপোর্ট করতেন, তার সাথে সাইফ আসনাদ ছিলেন, রেগুলারলি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট করেছেন, ওই রিপোর্টগুলোর সাথেই ইনভলভ ছিলেন। সো এখন যেহেতু সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে, এগুলো ডিসইনফরমেশন হয়েছে। যে কেউ রিপোর্টটা পড়ে দেখেন, আমি ইংরেজিটা পড়ুন, বাংলাটা পড়ুন, কোন তথ্যটা ভুল আছে, একটা তথ্য ভুল না। এবং আমরা যে সবগুলো একত্র করি, মাজার ভাঙা, নারীরা ফুটবল খেলতে পারবে না, মাজার ভাঙার কথা এখানে নেই, আমি যোগ করছি, ফুটবল খেলতে পারবে না এবং সেখানে কিভাবে চেপে উঠল, এবং যেই ওড়না নিয়ে ঘটনার ক্ষেত্রে আমি দুটো জিনিসকে একটু এক্সট্রা যোগ করতে চাই। এটা খুব ছোট ঘটনা না, এটা ঢাকা শহরের বুকে ঘটেছে। এবং যেদিন ওই ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে, যিনি এই অভিযোগ করেছেন, তিনি কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন উনি নারীকে ওটা বলেছেন, এবং যেটা বলেননি, যে ভাষায় তিনি বলেছেন আমাদের নিশ্চয়ই মনে আছে, উচ্চারণ অযোগ্য একটা ভাষায় বলেছেন, এটা ভিডিও আছে, এবং উনি থানায় দাঁড়িয়ে কথা বলছেন। এবং তার সেই হ্যাডাম হয়েছিল কারণ ওই থানায় কিছু লোক গিয়ে সারা রাত হুমকি দিয়েছে পুলিশকে। আমি তো আসলে প্রশ্নটা করেছি তখনও, এই লোকজনকে থানা থেকে বের করা হয় নাই কেন? এই মব থানা থেকে বের করা হয় নাই কেন? যদি পুলিশ না পেরে থাকে, মিলিটারি ছিল, মিলিটারি দিয়ে বের করা হয় নাই কেন? কাউকে যদি গ্রেফতার করা হয়, কোনো প্রবলেম যদি হয়, কোর্টে যাবে, কোর্টে গেলে সেটা বিচারক দেখবেন। ফুলের মালা দিয়ে বেরোলেন। নট অনলি দ্যাট, ওই মামলার উইথড্র করতে হয়েছে যে নারী অভিযোগ করেছিলেন। আমরা একই সাথে যোগ করবো সেই স্মোকিংয়ের ঘটনা, মনে আছে নিশ্চয়ই আমাদের, ক্রমাগত ঘটছে বহু জায়গায়। আমি এখানে সব নেই, বাউল গানের উৎসব হতে পারেনি, বহু জায়গায় হতে পারেনি, শতবর্ষ পুরনো মেলা হতে পারেনি যেখানে এই ধরনের বাউল গানের চর্চা থাকে, গান হয়। বহু জায়গায় বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে নাই। এখন কেউ বলবেন ওটা হয়েছে, এতগুলো হয়েছে। স্টুপিড লজিক। প্রেস সেক্রেটারি একটা রিবাটল দিয়েছেন, দেখলাম, আমি জানি না, সময় করতে পারলে আমি সেটা নিয়ে কথা বলবো। খুবই ইনএফিশিয়েন্ট, খুবই আনাড়ি একটা রিবাটল। এভাবে দিলে হয় না। আমি কি করেছি সেটা দেখো না, মানে আমি এই টোনটা দেখছি, মানে শেখ হাসিনার মতো কথা। আই এম সরি টু সে, আমি শেখ হাসিনা দেখছি এখন এই সরকারের সবার ভেতরে। আমি আওয়ামী লীগের লোকজনের সাথে যখন প্রচুর কথা বলতাম টক শোতে, যখন আওয়ামী লীগ আসতো, সমালোচনার সাথে সাথে একটা কথা ইনভেরিয়াবলি শুনেছি, ভাই আমরা তো ভালো কি করছি সেটা তো বললেন না, খালি সমালোচনা করেন। আমি তো সমালোচনাটাই করব। একটা সরকারকে রাখা হয় ভালো কাজ করার জন্য, সরকারকে পুষি আমরা। আই রিপিট, আমরা সরকারকে পুষি, কেউ চ্যারিটি করতে আসে নাই। এক একজন কীরকম জীবনযাপন করে, আমি সদ্ভাবের কথাই বলছি, অসততার কথা বলছি না। যে স্ট্যান্ডার্ড অফ লিভিং হয়, টাকা বেতনে কম হয় হয়তো, কিন্তু সব ফ্যাসিলিটি মিলে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং হয়, ওটা দিয়ে আমরা পুষি তো সবাইকে। তো আপনি তো ভালো কাজ করবেনই, সমস্যা যেখানে হবে সেটা আমরা করব। কোনখানে পদক্ষেপ নেওয়া হয়েছে? এই যে মেয়েদের ফুটবল খেলা নিয়ে যখন আমি ভিডিও করেছি, ওখানে ডয়চে ভ্যালেতে, আমি ভুল না করে থাকলে অথবা বিবিসি, দেশে কোনো মিডিয়া এটা নিয়ে তখন রিপোর্ট করে নাই, ডয়চে ভ্যালের সাথেই আমি মোটামুটি কনফিডেন্ট, স্মৃতি থেকে বলছি, কোনো একটা জেলায় উত্তরবঙ্গের কয়েকটা জায়গায় হয়েছে, তো একটা উনি নাম দিয়ে বলেছেন আমার এখানে কোনো মেয়েদের ফুটবল খেলা হবে না, সারা দেশে হলেও। ওই লোককে ধরা হয়েছিল? হয় নাই। বহু জায়গায় রোজার সময় কয়েকটা জায়গায়, একটা তো ভিডিও আসছে বলে আমরা অনেক কথাবার্তা বলেছি, বহু জায়গায় মাইকিং হয়েছে, বহু জায়গায় হামলা হয়েছে। রমজানের সময় রেস্টুরেন্ট খোলা রেখে লোকজন খাচ্ছে কেন? তার জন্য। তো বাংলাদেশের কি ওই গ্রাউন্ড তৈরি হয় নাই? তৈরি হয়েছে। এবং সবগুলো যদি আমরা একত্র করি, আমি যোগ করি, অন্তত 3 জন অভিনেত্রী শোরুম উদ্বোধন করতে পারেননি, তাদেরকে দেওয়া হয়নি। তৌহিদি জনতা, সো কল্ড। এই তৌহিদি জনতার মানে এই নাম দিয়ে সত্যিকার তৌহিদি জনতাকে আন্ডারমাইন করে এই লোকজন এসব করে বেরিয়েছে, এবং সরকার কোথাও কোনো ব্যবস্থা নেয়নি অলমোস্ট, আমি অন্তত দেখি না। ফলে যেটা দাঁড়ালো, মানে খেয়াল করি আমরা বাংলাদেশে কিছু মানুষ, 2-3 জন অতি জনপ্রিয়, অতি পরিচিত মানুষ ঘোষণা করছেন যে এর মৃত্যুদণ্ড করে ফেলো। সরকার যদি না করে, সেটা করার রাইট তাদের আছে। হয়েছে তো এগুলো, এই সোসাইটিতে হচ্ছে তো। আমি তাদেরকে ধরে অনেক কিছু করে ফেলতে হবে তা না, তাদের সাথে সরকারের ইন্টারনাল যোগাযোগ হলেও থাকা দরকার। মানে সরকার যে ব্যবস্থা নিচ্ছে,
100-র মতো মাজার ভাঙা হয়েছে। আমরা কি দেখেছি? ধরা হয়েছে। কিছুদিন আগে একটা সর্বশেষ একটা মাজার ভাঙার ঘটনা আমি দেখেছি, তখন মানুষজন থাকা অবস্থায় ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে, মানুষ আহত হয়েছে। এই ঘটনাগুলো ক্রমাগত ঘটছে। এখন যখন বিরুদ্ধে যাচ্ছে, এটা নিয়ে কথা বলতে আর আমরা মনে করছি সব আমাদের শত্রুতা শুরু করেছে। বাংলাদেশে অনেক কিছু হয়েছে, অনেক ভালো কিছু হয়েছে, এখন শত্রুতা শুরু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। নিউ ইয়র্ক টাইমস ভারতীয় পত্রিকা না। মুজিব মাসাল ভারতে থাকেন, তার স্টেশন ভারতে, সাইফ বাংলাদেশে থাকেন, কিন্তু এই মুজিব মাসালই কি সব রিপোর্ট করেছে যে কেউ দেখতে পারেন, খুঁজে দেখতে পারেন, সার্চ করলেই পাবেন। বাংলাদেশ নিউ ইয়র্ক টাইমস সার্চ দেন শেখ হাসিনার সময় কি করেছে, এবং আমি অন্তত দেখি না এর মধ্যে বিরোধিতার কোনো জায়গা আছে। আমি দেখি না, কোনোভাবেই দেখি না। এটা তৈরি হয়েছে দিনের পর দিন এবং সরকার একেবারেই কোনো মনোযোগ দেয়নি। এখন কেন দেয়নি এই প্রশ্ন আসতে পারে। এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, অন্তত সরকার তার মাঠের শক্তি হিসাবে ডানপন্থীদেরকে রাখতে চায়। কারণ সরকার যদি দীর্ঘ সময় থেকে যাওয়ার স্বপ্ন দেখে, খোয়াব দেখে, সরকারের একটা অংশের এই খোয়াব আছে ফর শিওর, যদি সেটা দেখে থাকে তাহলে সরকার তো মাঠেও কিছু শক্তি লাগবে। বিএনপি যখন একটা সময় মাঠে নির্বাচনের দাবিতে নামবে, ফান করছেন অনেকেই। বিএনপি এক সময় যেমন ঈদের পর, বলতে এবারও ঈদের পর নিয়ে ফান হচ্ছে, তো সেই ফান নিয়ে যখন মাঠে নামবে, তাদের কাছে ফান মনে হতে পারে, তো তাদেরকে কাউন্টার একটা ফোর্স মাঠে নামানোর খোয়াব কি সরকারের আছে? এবং সেটা কি এই ইসলামিস্টরা, সেজন্য দীর্ঘদিন থেকে এই ইসলামিস্টদেরকে কিছু করা হচ্ছে না? এসব প্রশ্ন আসবে। এই ন্যারেটিভ তৈরি হতে দেয়া হয়েছে এবং ভারতকে আমরা জানি যে ভারত ক্রমাগত চেষ্টা করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই ন্যারেটিভ থেকে। প্রথম দিন থেকে বলছি ট্রাম্পের সাথে মোদি যখন দেখা করেছে, যতবার তুলসি যখন এসছে, এই একটা জায়গায় বাংলাদেশের রিস্ক আছে, রিপিটেডলি বলেছি আমরা। কিন্তু ক্ষমতায় গেলে ওই যে মনে হয় যে সব কিছু ঠিক আছে, কোনো কথা আর সঠিক মনে হয় না, কিন্তু গুরুত্ব দেয়নি। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই এটা প্রোপাগান্ডা, এটা ভারতের ইনফরমেশন ফিড করে করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, তো দিনের শেষে ভারত তো জিতলো। নিউ ইয়র্ক টাইমসের মতো একটা পত্রিকায় যখন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থানের শঙ্কা নিয়ে কথা হয়, উত্থান হয়ে গেছে বলেনি, শঙ্কা নিয়ে কথা বলা হয় যখন, তখন কি দাঁড়ায়? তখন এই পারসেপশন ছড়িয়ে যায় পৃথিবীতে এটা সঠিক। তো সরকার তো এটা কমব্যাট করতে পারেনি। আমি আমার পরিচিত কয়েকজন নারীর সাথে কথা বলে শুনেছি, ওই ওড়নার ঘটনার পর তারা ভীতবোধ করেন। একটা ঘটনা, কেউ কেউ বলবেন একটাই তো ঘটেছে, না, একটা ঘটনা এবং এরপর কনসিকুয়েন্স যা ঘটেছে, সরকার যেভাবে এটাকে ডিল করেছে, যে ফুলের মালা গলায় দিয়ে একটা আপাদমস্তক ক্রিমিনাল বেরিয়ে এসছে, তাতে নারীরা নিরাপত্তাহীন বোধ করার সমূহ কারণ আছে তো করছেন। ফলে এই সব কিছুর দায় সরকারের। কারণ বহুবার একটা কথা বলেছে, একটা ঘটনা কখনো কখনো হুটহাট ঘটে যেতে পারে। ডেটারেন্ট হচ্ছে ঘটনা ঘটার ঠেকানোর জন্য যে ডেটারেন্ট, সেটা হচ্ছে ব্যবস্থা নেওয়া। মাজার একটা ভেঙেছে, 5টা ভেঙেছে, 10টা ভেঙেছে, তখন দেশে তেমন সরকার ছিল না। এরপরে প্রত্যেকটা, এই কয়েকদিন আগেও মাজার ভাঙার কথা বললাম, যেখানে মানুষ আহত হয়েছে, বললাম সরকার এত নাকি সক্ষম, সরকার এত কিছু করে ফেলেছে, সে ধরেনি কেন লোকজনকে? কোথাও কিছু করেনি। সরকারের 1 মাস 2 মাস ছাড় দিলাম, 3 মাস 4 মাস থেকে একটার পর একটা ঘটনা কি ঘটেনি? ঘটেছে তো। কি করেছে সরকার? যে 2 নারী স্মোকিং করার জন্য রাস্তায় পেটানো হয়েছে 2জন নারীকে, সেই লোককে চরম, তার ছবি ছড়িয়ে পড়েছিল সেদিন থেকে, 3 দিন শোরগোল করার পর তাকে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতেই সরকার তৈরি করেছে। আমরা অনেকে জানি না, আমরা না জেনে শোরগোল করি। বহুদিন থেকে বলছিলাম যে আমাদের বিপদ হবে এই জায়গায়, শোরগোল করে বেরিয়েছি। কে কোথায় কি করছে, কোন দল কি করছে না করছে, আমি একটা কথা বলি, আমি একদিন বিস্তারিত আলোচনা করব। একটা দল ইলেকশন চাইছে বা চাইছে না, এই ডিবেটগুলো থাকুক, কিন্তু বাংলাদেশের মূল চ্যালেঞ্জ, মূল রিস্ক কোন জায়গা থেকে আসছে সেটা আইডেন্টিফাই করতে পারিনি। বাংলাদেশে মানে এই রিপোর্টে ডিটেল নেই। প্রচুর দায়েশের পতাকা নিয়ে প্রচুর মিছিল হয়েছে বাংলাদেশে, একটা সময় অনেক বেশি হয়েছে, এটা কমে আসছে। হিজবুত তাহরির দীর্ঘদিন খুবই অসাধারণ, সহজ, চমৎকারভাবে
তাদের সব কর্মসূচি পালন করেছে। সর্বশেষ কয়েকদিন আগেও এত বড় আয়োজন করে তারা মিছিল ডাকতে পেরেছে। সরকার একটা নিষিদ্ধ সংগঠনকে কন্ট্রোল করার জন্য আসলে কি করেছে, কিভাবে তারা এতটুকু পারল? আমি একটা কথা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আবারও বলছি, সরকারের চরিত্রে আমি পরিবর্তন দেখছি এবং এটাই বিপজ্জনক। সরকার যদি স্বীকার করত এগুলো হয়েছে, কি কি কারণে হয়েছে, কেন হবে না, কি কি পদক্ষেপ তারা নিচ্ছেন, এগুলো আমরা এবং পৃথিবীকে আসলে আশ্বস্ত করতে পারতো এবং এই আশ্বস্ত করতে পারতে হবে। আমরা খুবই ছেলে খেলা করছি, আমরা ট্রাম্পকে চিনতে পারছি না, আমরা ট্রাম্প প্রশাসনের হিন্দুত্ববাদীদেরকে চিনতে পারছি না, অনেকেই না চিনে না জেনে আমরা মনে করছি সব ম্যানেজ। আমরা মনে করছি এলন মাস্ককে স্টারলিংক এখানে আসতে দিলেই এলন মাস্ক সব ম্যানেজ করে ফেলবে। কেউ হয়তো মনে করছেন স্টুপিড আইডিয়া, স্টুপিড থট, সরি টু সে। সরকার সতর্ক হওয়া দরকার এবং ডিনায়াল থেকে সরে আসা দরকার। সব ঠিক করে ফেলছি, সব করে ফেলেছি, যদ্দূর করছি তার চেয়ে বেশি এক্সাজারেট করছি। একটা অথর্ব সরকার অনেক সাফল্য আছে, ঠিক ততটুকু ক্লেম করলো অনেক সাফল্য, কিন্তু সরকার এক্সাজারেট করছে, এটাই আমার কাছে ভয়ের জিনিস লাগে। এবং যে জিনিসটা সঠিক সেটাকে সে ডিনাই করছে। আমাদের বিপদ বাড়ছে, আমাদের সবার শোরগোল করা দরকার, যাতে সরকার অন্তত শোরগোলেও কিছুটা হলেও মনোযোগ এদিকে ফেরায়। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখেছেন ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে গেছেন, এটা কিন্তু একটা গুজব এবং ফেক। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা কিন্তু সঠিক তথ্য জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।